সামাদ দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে থাকে। অনেক দিন পর সে বাড়িতে ফেরে বোনের বিয়ের জন্য। সে বোনের বিয়েতে উপস্থিত হয়। ধুমধাম করে বোনের বিয়েও হয়। বিয়েতে সবার সাথে সামাদও আনন্দ ফুর্তি করে। বিয়ের কার্যক্রম শেষে সামাদ মধ্যপ্রাচ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ ডিপার্টমেন্টের স্পেশাল ব্রাঞ্চ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স অর্থাৎ ডিআরআই এর সদস্যরা সামাদকে ধরে ফেলে। এরপর অফিসার প্যানিকারের উপস্থিতিতে ডিআরআই অফিসে নিয়ে আসা হয় সামাদকে। পরের দিন ডিআরআই অফিসে আসে রাজনৈতিক নেতা রাঘবান। এই রাঘবানকে সামাদ আগে থেকেই চেনে। রাঘবান এসে সামাদের কাছে সামাদের বেস্ট ফ্রেন্ড আমির কোথায় তা জিজ্ঞেস করে। তবে সামাদ স্পষ্ট জানিয়ে দেয় আমির কোথায় আছে তা সে জানে না। তখন রাঘবান নিজে থেকেই আমিরের লোকেশন বলে দেয়। আমির এখন আছে লন্ডনে। আমির লন্ডনের যে এরিয়াটাতে থাকে সেখানে পেক্কাম নামে এক মাফিয়া গ্যাং রয়েছে। আমরা যদি পেক্কাম বয়কে টাকার বিনিময়ে আমিরকে মারার জন্য হায়ার করি তাহলে আমির জীবিত থাকবে না, কিন্তু আমিরকে আমরা মৃত চাই না, জীবিত এখানে চাই। রাঘবানের কথাগুলো শুনে সামাদ একটা অট্টহাসি দেয়। এরপর রাঘবানকে একটা গোপন তথ্য শেয়ার করে। রাঘবানের ছেলে 6 মাস আগেই পেক্কাম বয়েজকে টাকা দিয়ে হায়ার করেছিল আর বলেছিল আমিরকে মারতে, কিন্তু কোনো লাভই হয়নি। দেখানো হয় সেই ফ্ল্যাশব্যাক। পেক্কাম বয়েজ বাউন্টি পেয়েই আমিরকে মারতে আসে, কিন্তু উল্টো আমিরই সবাইকে মেরে রক্তাক্ত করে দেয়। এই লড়াইয়ে আমিরও জখম হয়, কিন্তু সবাইকে শেষ করেই তবেই শান্ত হয়। এসব কিছু শুনে রাঘবান তার ছেলের উপর রেগে যায়, কারণ রাঘবান আমিরকে দেশে নিয়ে এসে ধ্বংস করতে চেয়েছিল। আর এইটা ছেলেকেও অনেকবার বুঝিয়েছে, কিন্তু ছেলে আগ বাড়িয়ে বাড়াবাড়ি করে ফেলেছে। বাবা ছেলের মাঝে এমন দ্বন্দ্ব দেখে সামাদ মজা নিতে থাকে। তখন রাঘবান সামাদের এই ধরা পড়ার বিষয়ে যে আমিরেরই হাত আছে সেটা জানায়। তবে সামাদ এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তার মতে আমির কখনো তার সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে না। রাঘবান নিশ্চিত হওয়ার জন্য সামাদকে একবার আমিরের কাছে কল করতে বলে। আমিরের নাম্বারটাও প্যানিকার বলে দেয়। বলে দেওয়ার সময় জানায় এই নাম্বারটা থেকেই আমির সামাদের দেশে ফেরার কথা টেক্সটের মাধ্যমে জানিয়েছে। এবার সামাদের মুখের হাসি বন্ধ হয়ে যায়। ফোন করে আমিরকে। আমির কিছুক্ষণ পর ফোন রিসিভ করে। ফোন রিসিভ করতেই সামাদ জানায় সে এখন ডিআরআই অফিসে, তার পাশের রাঘবান রয়েছে। আর রাঘবান বলছে তুই নাকি আমার খবর ডিআরআইকে দিয়েছিস, কিন্তু আমি জানি তুই কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিস না। ফোনের ওপাশ থেকে আমির চুপচাপ এসব কথা শুনে ছোট্ট করে শুধু বলে হ্যাঁ, আমি তোর খবর পুলিশকে দিয়েছি। আমিরের থেকে এই কথা শুনে সামাদ একদম স্তব্ধ হয়, ভেঙে পড়ে। সামাদ কখনোই ভাবেনি তার বেস্ট ফ্রেন্ডই তাকে এভাবে ধরিয়ে দেবে। শুরু হয় একদম পেছনের ঘটনা। আমির এবং সামাদ বেস্ট ফ্রেন্ড। আমির ক্রিকেট অনেক ভালো খেলে, তবে সামাদ তেমন একটা না। তারপরও আমির তার জেতা ট্রফি সামাদকেই দেয়। আমির বড়লোক ঘরের ছেলে। বাবা ইউনুস আলীর রয়েছে স্বর্ণের দোকান, কিন্তু আমির নিজে দিয়েছে একটা কাপড়ের দোকান। এ নিয়ে মা নূরজাহান আমিরকে অনেক বকাঝকা করলেও আমির নিজের কাজে অনেক খুশিই ছিল। বাবাও আমিরকে তার কাজে সাপোর্ট করত। এর মধ্যেই একদিন আমিরকে তার মা নিয়ে আসে অসুস্থ নানাকে দেখতে। নানা আমিরের কাছে একটা শেষ আবদার করে বসে। রমজানের আগে আমিরকে বিয়ে দিতে চায়। আমিরের মা আমিরের নানাকে আশ্বস্ত করে রমজানের আগেই বিয়ে দেবে। বাড়ি ফেরার পথেই আমিরের এই বিয়ে নিয়ে মন খারাপ হয়, কারণ আমির এখন বিয়ে করতে রাজি নয়। কিন্তু মা তো অলরেডি একটা পাত্রীও দেখে ফেলেছে। পাত্রীর নাম ফিজা। আমির মায়ের থেকে ফিজার পুরো ডিটেলস নিয়ে বন্ধু সামাদকে সাথে নিয়ে ফিজাকে দেখতে আসে। আর ফিজাকে প্রথম দেখাতেই সে পছন্দও করে ফেলে। তাই সোজা ফিজার কাছে গিয়ে জানায় আমার মা তোমার সাথে আমার বিয়ে ঠিক করতে চলেছে। ফিজাও আমিরের ব্যাপারে খুশি ছিল। এরপর থেকেই আমির সব কাজ ফেলে শুধু ফিজাকেই দেখতে থাকে। ফিজাও একইভাবে শুধু আমিরকেই দেখে। ইউনুস আলীর স্বর্ণের দোকান দেখত হামাদ নামে এক বয়স্ক লোক। হামাদ আমিরকে স্বর্ণের দোকান দেখতে বললে সে এসবের মধ্যে নেই বলেই জানায়। এর মধ্যে নানার অবস্থা আরও বেশি খারাপ হয়। এই ব্যাপারটা ফিজাকে জানালে ফিজা দ্রুতই বিয়ে করতে রাজি হয়। ফিজার সাথে এত কিছু যে হয়ে গেছে তা মা বাবা দুজনেই জানত না। তারা বাড়িতে ঘটক ডেকে নিয়ে এসে পাত্রীর ছবি দেখতে থাকলে আমির ফিজাকে বাড়িতে নিয়ে আসে। মায়ের ফিজাকে আগে থেকেই পছন্দ ছিল। আমিরের এমন কর্মকাণ্ডে আরও খুশি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই আমির এবং ফিজার ধুমধাম করে বিয়ে হয়। বিয়েতে উপস্থিত ছিল নানাও। নানা আমিরের বিয়েতে অনেক খুশি হয়। আমিরও যেন ফিজাকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে অনেক খুশি। বিয়ের কয়েকদিন পরেই ইউনুস আলী আমিরকে সাথে নিয়ে আসে একটা মন্ত্রীর কাছে। ইউনুস স্বর্ণের দোকান চালানোর পাশাপাশি পিডব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের একজন কন্ট্রাক্টর। অর্থাৎ ইউনুস আলী একজন সরকারি কন্ট্রাক্টর। এই কন্ট্রাক্টরের নামে অনেক ঋণ করে ফেলেছে। এই ঋণের সমস্যা সমাধান করতে হলে বিদেশ থেকে আসা শিপমেন্ট ক্লিয়ার করতে হবে। ঋণ পরিশোধ করার জন্য ইউনুস আলী বাড়ি পর্যন্ত বন্ধক রেখে দেয়। তাই মন্ত্রীকে একটু হেল্প করতে বলে। তবে মন্ত্রী জানায় এসব কিছু সে করতে পারবে না।
পার্টির সেক্রেটারি রাঘবনের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলতে বলে। রাঘবন হেল্প করলেও করতে পারে। আমির এই প্রথম বাবাকে এমন অবস্থায় দেখে অবাক হয়। শিপমেন্টের ব্যাপার নিয়ে ইউনুস আলী অনেক টেনশন করতে থাকলে আমির একবার রাঘবনের সাথে কথা বলার পরামর্শ দেয়। ইউনুস রাঘবনের সাথে দেখা করার আগে পোর্টে আসা তাদের মালগুলো নিতে যায়। আমিরকে সাথে নিয়ে পোর্টে আসলে সেখানে আমিরের সাথে এক ব্রোকারের পরিচয় করিয়ে দেয় ইউনুস। এরপর কাস্টমস অফিসার ভেরাস্বামী ইউনুসের মালামাল চেক করার জন্য তার টিমকে নির্দেশ দেয়। সবকিছু ঠিকই ছিল, কিন্তু ও একটা লিস্টের বাইরের বক্স দেখতে পায়। সবার সামনেই সেই বক্সটা খোলা হলে সেখানে দেখা যায় একটা দেয়াল ঘড়ি। সেই ঘড়ি ভালো মতো চেক করলে বেশ কয়েকটি স্বর্ণের বার পায় কাস্টমস অফিসার। চোখের সামনে এমন কিছু বিশ্বাস করতেই পারছিল না ইউনুস। লিস্টের বাইরে এই মাল বা স্বর্ণের বার কিভাবে আসলো তা একদমই জানে না ইউনুস। তারপরও কাস্টমস অফিসার ইউনুস আলীকে নিয়ে আসে তাদের হাউজে। বাবার জন্য কাস্টমস হাউসের সামনে অপেক্ষা করে আমির। একটু পরেই আমির লক্ষ্য করে অনেক সাংবাদিক এসেছে। কাস্টমস অফিসার মূলত একটা প্রেস কনফারেন্স ডেকেছে। সেই কনফারেন্সে কাস্টমস অফিসার ইউনুস আলীকে আগে সবার সামনে নিয়ে আসে। তারপর জানাই, আজকে আমরা একটা গোল্ড রুখে দিয়েছি। এই গোল্ড স্মাগলিং করেছে এই ইউনুস আলী। আমরা তাকে সাধারণ মানুষ হিসেবে জানলেও ইউনুস আলী কোনো সাধারণ ঘরের ছেলে নয়। আহমেদ আলীর ছেলে হচ্ছে ইউনুস আলী। আহমেদ আলী পুরো ভারত কাঁপানো এক বিশাল স্মাগলার ছিল, যে কিনা এখন নেপালের জেলে কয়েদি হয়ে দিন কাটাচ্ছে। বাবার পর এখন ছেলে এসে এই একই জায়গায় দখল করেছে। এতদিন কোনো প্রমাণ পায়নি, কিন্তু আজকে ইউনুস আলীকে হাতে নাতে ধরেছি। ইউনুস আলীকে পাঠানো হয় জেলে। পুরো দুনিয়ার সামনে বাবাকে স্মাগলার হিসেবে উপস্থাপন করানোর ব্যাপারটাই আমির এখন কি করবে তা ভেবে পায় না। এমনকি আমির নিজে প্রথমবারের মতো সবকিছু নিজে চোখে দেখছে। আমির এরপর আসে লয়ারের কাছে। লয়ার গোল্ড স্মাগলিংয়ের কেস সম্পর্কে বিস্তারিত উল্লেখ করে। প্রথমত 1 বছরের জেল হবে, কিন্তু যে গোল্ডটা ধরা পড়েছে যদি তার 30% টাকা দেওয়া হয় তবে ছাড়া পাবে। আমিরের বাবা যে পরিমাণ গোল্ড স্মাগলিংয়ে ফেঁসে গিয়েছে তার মূল্য অন্তত 2 কোটি টাকা। এখন আমির যদি বাবাকে ছাড়াতে যায় তাহলে 60 লক্ষ টাকা দিতে হবে। আমির টাকা ম্যানেজ করবে বলে লয়ারকে আশ্বস্ত করে। তার আগে আমির জেলখানায় বাবার সাথে দেখা করতে আসে। এসেই বাবাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো শত্রু আছে? যেহেতু ইউনুস আলী গোল্ডের ব্যবসা করত তাই তার শত্রু অনেক। তবে ইউনুস আলী 2 মাস আগের একটা ঘটনা ছেলের সামনে উপস্থাপন করে। 2 মাস আগে রাঘবন তার বাড়িতে তাকে ডেকেছিল, যেখানে রাঘবনের সাথে ছিল কালিকাট গ্লোবাল কোম্পানির মালিক হ্যারিস বশির। হ্যারিস বশিরের দেশ বিদেশে অনেক গোল্ডের ব্যবসা আছে। এখানে রাঘবন ইউনুসকে ডাকে একটা কারণে। ইউনুস কন্ট্রাক্টরের কাজ করায় বিভিন্ন সময় অনেক জিনিসপত্র বাইরের দেশ থেকে শিপমেন্টের মাধ্যমে নিয়ে আসে। রাঘবন চায় আগামীতে তার যে মালামাল আসবে সেখানে হ্যারিসের কিছু গোল্ড যেন সাথে নিয়ে আসে। বিনিময়ে পেন্ডিং যত বিল আছে সবকিছু ক্লিয়ার করে দেবে। কিন্তু ইউনুস সম্মানের সাথেই জানিয়ে দেয় যে সে শুধু লিগ্যাল ব্যবসা করে, এসবের সাথে জড়াতে সে পারবে না। বাবার কাছ থেকে এসব শুনে আমির বুঝতে পারে তার বাবাকে আসলে রাঘবন এবং হ্যারিসই ফাঁসিয়েছে। আমির তার বাবার সাথে দেখা করে চলে যেতে থাকলে তাদের দোকানের কর্মচারী হামাদ গাড়ি নিয়ে জেলখানাতে আসে। তারপর আমিরকে একটা জায়গায় নিয়ে দাদা আহমেদ আলী সম্পর্কে বিস্তারিত জানায়। আহমেদ আলীর নাম শুনলে পুরো শহর কাঁপত। আর তারই নাতি হচ্ছে কিনা আমির। হামাদ সেবাস্টিয়ান নামে এক এক্স কাস্টমস অফিসারের কাছে নিয়ে আসে আমিরকে। একসময় আহমেদ আলী সেবাস্টিয়ানকে অনেক সাহায্য করেছে, তাই সেবাস্টিয়ান আহমেদ আলীর ফ্যামিলির প্রতি অনেক কৃতজ্ঞ। সেবাস্টিয়ানের মেয়েও আবার বর্তমানে কাস্টমসে আছে। এমনকি ইউনুস ফেঁসে যাওয়ার সময় সে সেখানেই ছিল। মেয়েটি আমিরকে বোঝায় কিভাবে কাস্টমসে একজন নিরীহ মানুষকে ফাঁসানো যায়। সবকিছু শুনে আমির এবার পুরোপুরি ক্লিয়ার হয় যে রাঘবন এবং হ্যারিস এরা দুজন মিলেই তার বাবাকে ফাঁসিয়েছে। আমির সেজন্য সিদ্ধান্ত নেয় স্ত্রীর এবং মায়ের গহনা বিক্রি করে বাবাকে না ছাড়িয়ে হ্যারিসের গোল্ড ট্রান্সপোর্টে অ্যাম্বুশ করে তা ছিনতাই করবে। আমিরের এই ডিসিশনে খুশি হয় হামাদ। তার কাছে এখন এসে মনে হচ্ছে আমির আসলে আহমেদ আলীর নাতি। কিন্তু সামাদ ভয় পাচ্ছিল। অ্যাম্বুশ করা মানে বিপদ ডেকে নিয়ে আসা। আমির তখন সামাদকে বোঝায়, এইটা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হামাদ ছিল আহমেদের খাস লোক, তাই হামাদ খুব ভালো করেই জানে কোন রুট দিয়ে কিভাবে গোল্ডগুলো স্মাগলিং করা হয়। তাই তারা হ্যারিসের একটা গোল্ড চালানে অ্যাম্বুশ করার প্রস্তুতি নেয়। অন্যদিকে হ্যারিসের ডান হাত একটা ফ্যাক্টরিতে গরুর গলার রিংয়ের মধ্যে গোল্ড স্মাগলিং করার জন্য সবকিছু প্রস্তুত করছিল। এরপরে একটা গাড়ি গরু নিয়ে বের হলে পুলিশ হ্যারিসের লোককে চেক না করেই ছেড়ে দেয়। পথে এরপর বাঁধা হয়ে দাঁড়ায় আমির এবং হ্যারিসের লোকদের মধ্যে লড়াই শুরু হয়। আমির হ্যারিসের ডান হাতকে জানে না মেরে গরু নিয়ে আসে সেট্টুজি নামে একজনের বাড়ির সামনে। এই সেট্টুজির কথা হামাদ আমিরকে জানিয়েছিল। সেট্টুজি গোল্ড স্মাগলিংয়ের কিংপিন। সেই পুরো রাজ্যের খুচরো দোকানগুলোতে গোল্ড সরবরাহ করে। কিন্তু বর্তমানে রাঘবন এবং হ্যারিস আসার পর সেট্টুজি ডাউন হয়ে গিয়েছে। এই সেট্টুজি আহমেদের বন্ধু। আমির আহমেদের নাতি জানতে পেরে
সে খুশি হয়, যে কোনো প্রয়োজনে তাকে পাশে পাবে বলে জানায়। একটু পর হ্যারিস তার দলবল নিয়ে আসে সেট্টুজির কাছে। যেহেতু সেট্টুজি হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী, তাই হ্যারিস ভালো করেই জানে গোল্ড কোথায় আসবে। হ্যারিস এসে আমিরের কাছ থেকে গোল্ড ফেরত চায়, কিন্তু সেট্টুজি গোল্ড স্মাগলিং এর ধর্ম শোনায় হ্যারিসকে। একবার কারো হাতে গোল্ড আসলে তা আর অন্যজন নিতে পারে না। তাই হ্যারিস সেট্টুজির কারণে আমিরকে কিছু না করতে পারলেও থ্রেট দিয়ে যায়। সে বলে, বাবাকে না হয় জেল থেকে বের করলে, কিন্তু বাবার যেগুলো বিল সরকারি দপ্তরে আটকে আছে সেগুলো কিভাবে পাও এইটাই দেখব। এই থ্রেটটা দিয়ে চলে গেলে আমির 60 লাখ টাকা দিয়ে বাবাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। ইউনুসের ফিরে আসাতে সবাই খুশি হয়, কিন্তু তখনই ব্যাংক থেকে বাড়িতে একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ করতে না পারলে বাড়ি নিলামে উঠবে। আমির এবং তার বাবা অন্য ব্যাংক থেকে লোন নিতে যায়, কিন্তু লোন তাকে দেওয়া হয় না। ইউনুস পরিচিত অনেকজনের কাছে যায় টাকা চাইতে, কিন্তু কেউই কোনো টাকা দেয় না। ইউনুস বিল ক্লিয়ার করতে মন্ত্রীর কাছে যায়, কিন্তু মন্ত্রী জানিয়ে দেয়, তোমার কোম্পানি ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, কোনো টাকা তুমি আর পাবে না। ইউনুস তবুও আকুতি জানালে মন্ত্রী ধাক্কা দেয়। এসব কিছু আমিরের চোখের সামনেই ঘটছিল। বাবাকে এমন অপমানিত হতে দেখে আমিরও অনেক কষ্ট পায়। রাতের বেলা ইউনুস সব অপমান সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেয় সে সুইসাইড করবে। ড্রয়ার থেকে বের করে বাবার পিস্তল। এরপর পিস্তল মাথায় ঠেকিয়ে যখনই ট্রিগার চাপতে যাবে, তখন আমির ঘরে এসে বাবা বলে ডাক দেয়। বাবার এমন কর্মকাণ্ড দেখে আমির বাবাকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়। আমির এবার ঠিক করে সেও গোল্ড স্মাগলিং করবে। সেট্টুজি রহিম নামে একজনের ঠিকানা দেয়, যে দুবাইয়ে এই গোল্ড স্মাগলিং এর ব্যাপারে সাহায্য করবে। আমির বিক্রি করে দেয় তার কাপড়ের দোকান। বাড়িতে মধ্যপ্রাচ্যে কাজ করতে যাচ্ছে বলে আমির সামাদকে নিয়ে চলে আসে মধ্যপ্রাচ্যে। এয়ারপোর্টে আসার পরপরই রহিম তাদের রিসিভ করে। এরপর ইরানিয়ান এক গোল্ড বিক্রেতার কাছে নিয়ে আসে। আমির টাকার বিনিময়ে বেশ কয়েকটা গোল্ড বার কিনে নেয়। হ্যারিস তার সোর্সের মাধ্যমে জেনে যায় যে আমির এক ইরানিয়ানের কাছ থেকে গোল্ড কিনেছে, তাই ফাঁদে ফেলার প্রস্তুতি নেয়। আমির সহ সবাই গোল্ড নিয়ে দেশে আসার জন্য সবকিছু গোছগাছ করতে থাকলে সেট্টুজি আমিরকে ফোন করে এক কাস্টমস অফিসারের কথা জানায়, যে কিনা হেল্প করবে। এরপর আমির মোবাইলের ব্যাটারির বদলে গোল্ড সেট করে। প্ল্যান হচ্ছে মোবাইলে করে গোল্ড স্মাগলিং। তবে এয়ারপোর্টে যাওয়ার পথেই আমিররা হ্যারিসের মধ্যপ্রাচ্যের ভাড়াটিয়া খুনিদের কবলে পড়ে। গাড়ি নিয়েই পিছু করে আমিরের। রাস্তা থেকে মরুভূমি, শুরু হয় কার রেস। আমির গুন্ডাদের প্রতিহত করে চলে আসে এয়ারপোর্টে। প্লেন এয়ারপোর্টে ল্যান্ডিং করার পরপরই সুদর্শন নামে এক কাস্টমস অফিসারকে ইন্টেল দেওয়া হয় যে আমির আর তার বন্ধু গোল্ড স্মাগলিং করছে। সুদর্শন চোখ রাখে আমিরের ওপর। আমির ওয়াশরুমে গেলেও সেখানেও লোক পাঠায়। শুরু করা হয় আমিরকে সার্চ। আমির তখন সেট্টুজির পরিচিত অফিসারকে খুঁজে বের করে তার হাতে ফোন দেয়। সুদর্শন আমিরকে পুরো সার্চ করে কিছুই পায় না। ওয়াশরুম পুরো তল্লাশি করেও কিছু না পাওয়া গেলে এক প্রকার বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয়। আমির তখন ফোনটা নিতে গেলে সেট্টুজির পরিচিত লোক বিট্রে করে। মোবাইল তুলে দেয় সুদর্শনের হাতে। সুদর্শন মোবাইলের ব্যাক পার্ট খুলে গোল্ড বারের দেখা পেয়ে মহা খুশি হয়। তাৎক্ষণিক হ্যারিসকে ফোন করে ব্যাপারটা জানায়। সুদর্শন আসলে হ্যারিসের লোক। একটু পরে সুদর্শনের মুখ একদম চুপসে যায়। যেটা আসলে গোল্ড ভাবা হচ্ছিল সেটা আসলে মোবাইলের ব্যাটারি। আমির আগেই একটা ব্যাকআপ প্ল্যান করেছিল, তাই স্টাইলের সাথে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমির সোজা চলে আসে সেট্টুজির কাছে। সেট্টুজি তার কাছের লোকের এমন বিট্রে করায় আমিরের কাছে ক্ষমা চায়, তবে আমির কোনো কথা না বলে চুপচাপ থাকে। একটু পর হামাদ গোল্ডের বক্স নিয়ে সেট্টুজির কাছে আসে। সেট্টুজি এতে করে পুরোই অবাক হয়ে যায়। আমিরের কাছে জানতে চায় কিভাবে কি হলো। আমির আগেই বুঝতে পেরেছিল এয়ারপোর্টে কিছু একটা হবে, তাই নিজের সাথের ফোনের ব্যাটারিতে গোল্ড কালার করেছে, আর অন্যান্য ফোনে যেগুলোতে করা হবে সেগুলোতে ব্যাটারির সিল মেরেছে। আমির আগে থেকেই জানতো একই সময়ে ওমান এয়ারলাইন্সের একটা ফ্লাইট ইন্ডিয়াতে ল্যান্ড করবে। আমির গোল্ড এয়ারপোর্ট থেকে বের করার জন্য সেই ওমান এয়ারলাইন্সে আসা 4 জনকে আগেই ঠিক করে রেখেছিল। ইন্ডিয়ান এয়ারপোর্টের ওয়াশরুমে সেই 4 জনের ব্যাগে গোল্ড রাখা মোবাইলগুলো দিয়ে দেয়। যখন কাস্টমস অফিসাররা আমিরকে ধরে নিয়ে যেতে ব্যস্ত ছিল, তখন ওই 4 জন গোল্ড নিয়ে সহজেই বেরিয়ে যায়। পরবর্তীতে সেই গোল্ড হামাদকে দেয়। হামাদ গোল্ড দেওয়ার বদলে বিশাল অঙ্কের টাকা পেইড করে। সবকিছু শুনে সেট্টুজি খুবই খুশি হয়। খুশি হয়ে আমিরকে তার দাদা আহমেদের সাথে তুলনা করে। আহমেদও এমন চতুর বুদ্ধিমত্তার সাথে গোল্ড করে। শুরু হয় সেট্টুজির দ্বিতীয় ইনিংস। আমির একের পর এক গোল্ড করে সেট্টুজিকে দিলে সেট্টুজি তার ব্যবসা আবারও চাঙ্গা করে। কিন্তু আমিরের বাড়িতে পুলিশ তল্লাশি করা শুরু করে। শুধু তাই নয়, আমিরের ওয়াইফ ফাইজাকেও অনেক হেনস্থা করতে থাকলে তা শুনে ফেলে আমির, কারণ আমির ভিডিও কলে ফাইজার সাথে কথা বলছিল। এরপর ভিডিও কলেই পুলিশ অফিসারকে থ্রেট দেয় আমির। অফিসারের ছেলে কোথায় আছে তা বলে দেয়। এই বাড়িতে যদি দ্বিতীয়বার আসে তাহলে আর ছেলেকে ফিরে পাবে না। এমন থ্রেট পেয়ে পুলিশ অফিসার চলে যায়। কিন্তু সবার জীবনে একসময় না একসময় দুঃখ আসে।
বেশ কয়েক বছর পর একদিন আমির জানতে পারে তার বাবা প্যারালাইসিসড হয়েছে, আর এইটাও তার জন্যই। তখন থেকেই আমির ভেঙে পড়ে। তার আগে বেশ কয়েক বছর আমির দাপটের সঙ্গে গোল্ড করতে থাকে। এক এক সময় এক একভাবে প্ল্যান সাজায়। কখনো কফির সাথে গোল্ড মেশাই, তো কখনো চকলেটের সাথে, আবার ঘড়ির সাথেও গোল্ড মিশিয়ে করে। একসময় বৈষ্ণবী নামে এক এয়ার হোস্টেজকেও হাত করে ফেলে আমির। তার মাধ্যমে গোল্ড শুরু করে। সেট্টুজির ব্যবসা হয়ে ওঠে লাভবান। স্বভাবতই একজনের ব্যবসা ভালো হলে অন্যদের খারাপ হবে। হ্যারিস রাঘবনের ব্যবসায় চরম ধস নেমে আসে। হ্যারিসের ব্যবসায়ী পার্টনার যোগ দেয় সেট্টুজির সাথে। এর মধ্যেই একদিন এক কাস্টমস অফিসার হাত মেলাতে আসে আমিরের সাথে। তবে কাস্টমস অফিসার যে পার্সেন্টেজ চায় সেটা আমিরের পছন্দ হয় না। তাই আমিরও একটা অ্যামাউন্ট বলে দেয়, যেটাতেও রাজি হয়ে যায় কাস্টমস অফিসার। আমির তাই নির্বিঘ্নে গোল্ড অন্য ধাপে চলে যায়। তবে আমিরের বাবা আমিরের এসব কর্মকাণ্ড পছন্দ করছিল না। এর মধ্যে ফিজার বাচ্চা ডেলিভারির সময় চলে আসে। আমির এবং ফিজার কোল জুড়ে আসে এক ছেলে সন্তান। ইউনুস তার নাতিকে আমিরের হাতে তুলে দিয়ে এক রিয়েলিটি সামনে নিয়ে আসে। ইউনুস তার বাবাকে শেষবার দেখেছে যখন তার বয়স 16 বছর। আজ আমির তার বাবাকে এই সময় কাছে পেয়েছে, কারণ আমিরের বাবা এইসব কর্মকাণ্ডে জড়ায়নি। তাই আমিরকেও এমন কিছু করতে নিষেধ করে যাতে সদ্য জন্ম নেওয়া সন্তান বাবাকে কাছে না পায়। বাবার এই কথাগুলো আমিরকে খুবই ভাবায়। তারপরও সে কাজটা ছেড়ে দিতে পারছে না। অন্যদিকে হ্যারিস এবং রাঘবনের ব্যবসা একদম লসের দিকে যাওয়ায় দুজন সিদ্ধান্ত নেয় সেট্টুজির সাথে বিজনেসের পার্টনারশিপ করবে, যেখানে তারাই সেট্টুজিকে 10% শেয়ার দেবে তাদের ব্যবসা থেকে। তবে সেট্টুজি তাদের প্রস্তাবে রাজি হয় না, এক প্রকার তাদেরকে তাড়িয়েই দেয়। পরের দিন দূরের এক বিল্ডিং থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয় সেট্টুজিকে। স্নাইপার শুটারকে হায়ার করেছিল হ্যারিসরা। গুলি খাওয়ার পরেও সেট্টুজি বেঁচে যায়। আমির সেট্টুজির উপর হামলার কথা শুনে সব কাজ ফেলে সেট্টুজিকে দেখতে আসে হসপিটালে। আমির সেট্টুজিকে হাসপাতালে দেখতে আসলে সেট্টুজি আমিরকে স্পষ্ট জানায় যে তার উপরে হামলা হ্যারিস আর রাঘবন মিলেই করেছে। আমি প্রতিশোধ নিতে চাই, কিন্তু সেরকমভাবে প্রতিশোধ নিতে গেলে আমাদের এখন বিজনেসের সমস্যা হবে। তাই তুমি তোমার মতো প্রতিশোধ নাও। আমির একটা প্ল্যান করে। এয়ারপোর্টে এক বিদেশি ডিপ্লোম্যাট পরিবারকে স্বর্ণসহ ধরিয়ে দেয়। সেই পরিবার স্বীকার করে পার্টির সেক্রেটারি রাঘবনের কথাতে এই স্বর্ণ চোরাকারবারি করেছে। এমনকি হ্যারিসের অফিসে সে জব করে। এভাবে সব দোষ দুজনের ওপরে দিলে রাঘবনের পদত্যাগের জন্য আন্দোলন শুরু করে। রাঘবন শেষমেশ নিজে থেকে রিজাইন করে। তবে তার মাঝে একটা ক্ষোভের জন্ম নেয়। সে তার ছেলে বিনায়কানকে কিছু একটা করার নির্দেশ দেয়। পরের দিন বৈষ্ণবী এয়ারপোর্ট থেকে স্বর্ণ নিয়ে বের হলে রহিম বৈষ্ণবীকে তার গাড়ি করে নিয়ে যেতে থাকলে ইচ্ছে করেই তাদের গাড়িতে ধাক্কা দেয় বিনায়কান। এরপর সেখানে থাকা আমিরের লোকদের ভয় দেখিয়ে স্বর্ণ নিয়ে যায় বিনায়কান। এরপর রহিমের ফোন থেকে আমিরকে কল করে হ্যারিস। কল করে জানায় তারা অ্যাম্বুশ করে স্বর্ণ নিয়ে নিয়েছে। তখন হাসপাতাল থেকে আমিরের কাছে অন্য একটা কল আসলে আমির জানতে পারে বৈষ্ণবী সেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বৈষ্ণবীর সাথে আমিরের ভাই বোনের সম্পর্ক ছিল। এতে আমির খুবই কষ্ট পায়। রাঘবন আবার আমিরকে ফোন করে এই সব কিছু নিয়ে মজা করে। এমন সময় বিনায়কান তার বাবার রাঘবন এবং হ্যারিসকে জানায় এক কাস্টমস অফিসারের কল এসেছিল। আগামীকাল আমির দেশে আসতে চলেছে। সবাই মিলে ডিসিশন নেয় আমিরকে পথ থেকে সরিয়ে ফেলবে। পরের দিন আমির এয়ারপোর্টে এসে তার গাড়ি নিয়ে ড্রাইভ করতে থাকলে বিনায়কান সহ অনেক গুন্ডা তার পিছু নেয়। আমির বিনায়নকে ফাঁদে ফেলে এমন একটা জায়গায় নিয়ে আসে যেটা আসলে তার দাদার আস্তানা ছিল। সেখানে সে ফাঁদে পড়ার পর পিস্তল বের করে আমিরকে মারার জন্য। কিন্তু আমির তো অন্য খেল দেখায়। ফাঁদ এলাকার চারিদিকে মাইন পুঁতে রাখা হয়েছে, যেটা একের পর এক বিস্ফোরণ হতে থাকে। এই যে বিনায়কান ফাঁদে পড়েছে, আমির সেইটার ভিডিও রাঘবনের কাছে পাঠায়। রাঘবন সেই ভিডিও আবার হ্যারিসকে দেখায়। একটু পর আমির ফোন করে রাঘবনকে, যদি ছেলেকে জীবিত চায় তাহলে গতকাল অ্যাম্বুশ করা স্বর্ণগুলো যেন ফিরিয়ে দেয়। রাঘবনের অফিসের সামনে আমিরের লোক আগে থেকেই রেডি ছিল। রাঘবন নিজের ছেলের জীবন বাঁচাতে সবগুলো স্বর্ণ দিয়ে দেয়। এতে করে আমির বিনায়কানকে ছেড়ে দেয়। তবে সে যাওয়ার আগে আমিরকে একটা গুলি করে, যে গুলিটা গিয়ে লাগে এক বয়স্ক কর্মীর বুকে। বিনায়কান গুলি করা থামায় না। এটা দেখে আমির গেট বন্ধ করতে গেলে অ্যাক্সিডেন্টলি মাইন্ড ব্লাস্টে বিনায়কান মারা যায়। আমির কখনো ভাবতেই পারেনি কাউকে সে মার্ডার করবে। ছেলের মার্ডার করার কথা শুনে আমিরের বাবা প্যারালাইসিসড হয়ে পড়ে। তো সেট্টুজি নিজেকে বাঁচাতে দুবাই চলে যায়। আমিরও যায় লন্ডনে। এরপর একেবারে ছেড়ে দেয় চোরাকারবারি। বেঁচে থাকার জন্য শুরু করে বিজনেস। এরই সাথে আমিরের ব্যাপার নিয়ে সামাদের পুরো গল্প বলা শেষ হয়। ততক্ষণ রাঘবন এবং ডিআরআই অফিসারকে আমিরের পুরো হিস্ট্রিটা বলছিল। আমিরের পুরো অপকর্মের নথিপত্র এখন সামাদের থেকে সিগনেচার নেওয়ায়। সামাদ অশ্রুসিক্ত অবস্থায় বেস্ট ফ্রেন্ডের অপকর্মের সাক্ষী হয়। এর মধ্যেই হ্যারিস দেশে এসে রাঘবনের মাথা নষ্ট করা কিছু তথ্য শেয়ার করে। আমির আসলে সামাদকে প্ল্যান করে দেশে পাঠিয়েছে। সামাদ স্বর্ণ চোরাকারবারিতে ধরা খাওয়ার পর মানব পাচারে নাম লিখিয়েছিল,
কিন্তু সেখানেও ধরা খেয়েছে। এতে তার জেল হয়। আমির নিজে সামাদকে ছাড়ায়, তারপর দেশে পাঠায়। দেশে আসলে সামাদ যেন কোনো বিপদে না পড়ে, তাই নিজে থেকে ডিআরআইয়ের কাছে খোঁজ দেয়। অর্থাৎ আমির সামাদের সাথে কোনো বিশ্বাসঘাতকতা নয়, বরং উল্টো জীবন বাঁচিয়েছে। এইসব ব্যাপার জেনে হ্যারিস এবং রাঘবানের মাথা আরও গরম হয়। সেদিন রাতেই হ্যারিস আমিরের বাড়িতে অনেকগুলো ভাড়াটিয়ে খুনি পাঠায়। গার্ডরা সর্বোচ্চ চেষ্টা করে সবাইকে বাঁচাতে। ফিজা তার ছেলেকে নিয়ে জীবন বাঁচানোর জন্য দরজা লাগিয়ে দেয়, তবে খুনিরা সেই দরজাটাও ভেঙে ফেলে। একটা সময় গার্ডরা পুরো পরিবারকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্যারালাইসিস ইউনুস নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর এক খুনির পা হাত দিয়ে ধরে রাখার চেষ্টা করে, যাতে পরিবার গাড়ি নিয়ে সেখান থেকে সেফলি চলে যেতে পারে। এভাবে ইউনুস নিজের জীবনের বিনিময়ে পরিবারের সবাইকে বাঁচায়। নূরজাহান চোখের সামনেই হাজবেন্ডকে মারা যেতে দেখে অনেক ইমোশনাল হয়, কিন্তু কিছুই যেন করার ছিল না। পরের দিন আমির তার বাবার মৃত্যুর কথা শুনতে পেয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। সেই সময় কাঁটা ঘায়ে নুন ছিটাতে ফোন করে হ্যারিস। ফোন করে জানায় সেই লোক পাঠিয়ে তার বাবাকে মেরেছে। এখন যদি সে দেশে না আসে, তাহলে পরিবারের বাকি সদস্যরাও মারা পড়বে। আমির নিজের ফ্যামিলির জন্য দেশে আসার সিদ্ধান্ত নেয়। সেই এয়ারপোর্টে আসতেই বিনায়কানের মার্ডার কেসে পুলিশ আমিরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এরপর কোর্ট আমিরের 14 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমির প্যারোলে বাবাকে শেষ বিদায় জানাতে এসে অনেক ইমোশনাল হয়ে যায়। আমির বাবার সাথে লাস্ট বার কথা বলার সময় বলেছিল, সব ঝামেলা শেষ হলেই এই কাজটা সে ছেড়ে দেবে। আজকে ঠিকই সব অনৈতিক কাজ সে ছেড়ে দিয়েছে, কিন্তু তার বাবাই আর বেঁচে নেই। আমির মাকেও সান্ত্বনা দেয়। বাবার মৃতদেহ কবরস্থানে নিয়ে যাওয়ার সময় হামাদ আমিরের কানে এসে বলে, জেল এবং জেলের বাইরে হ্যারিস এবং রাঘবান তার কিচ্ছু করার সুযোগ পাবে না। সেট্টুজি তোমাকে এখান থেকে পালানোর সব পথই তৈরি করে রেখেছে। সেট্টুজিও আমিরকে জানাই, বাইরে গাড়ি রেডি আছে, আমার লোকজন তোমাকে পালাতে সাহায্য করবে। কিন্তু আমির বাবাকে কবর দেওয়া শেষে ছেলেকে জড়িয়ে ধরে পালানোর বদলে পুলিশের হ্যান্ডকাফ পরে পুলিশের গাড়িতে গিয়েই বসে। অর্থাৎ আমির আর পালানোর মধ্যে নেই। আমিরকে নিয়ে আসা হয় জেলে। সেই জেলে রাখা হয়েছিল সামাদকেও। আমির সামাদের সেলে আসলে সামাদ আমিরকে জড়িয়ে ধরে, কারণ সামাদ এখন সবকিছু জেনে গিয়েছে। আমির আসলে তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, উল্টো তাকে বাঁচিয়েছে। কিন্তু সামাদ এখন আমিরের এই জেলে আসার ব্যাপারটা নিয়ে চিন্তিত। জেলের পরিস্থিতি দেখে সামাদ আমির দুজনেই বুঝতে পেরেছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। সামাদ তাই আমিরকে বলে, তুই এই জেলে না এসে পালিয়ে গেলেই তো পারতি, তোর জন্য সকল ব্যবস্থা করে রাখা হয়েছিল। তবে আমির আর কখনোই পালাতে চায় না, এমনকি তার পালানোর পথও নেই। ফ্যামিলির সেফটির জন্য আমিরের কাছে এই জেলখানার জীবনই সঠিক মনে হয়েছে। রাতের বেলা জেল সুপার ইচ্ছে করে পুরো জেলখানার বিদ্যুতের সুইচ অফ করে রাখে। এরপর একজন আমিরকে নিয়ে একটা জায়গায় আসে, যেখানে হ্যারিস, রাঘবান সহ তাদের লোকজন ছিল। তার মানে আমিরকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছে। রাঘবান এই সত্যটা আমিরের কাছে প্রকাশই করে ফেলে। রাঘবানরা জেল সুপারের থেকে 30 মিনিট নিয়েছে আমিরকে মারার জন্য। হ্যারিসের পর আমিরকে মেরে ফেলার আগে এক চমক দেখায়। বিনায়কান আগুনে পুড়লেও সে আসলে মারা যায়নি, 60% পুড়ে গিয়েছিল, যার কারণে কোনোভাবে বেঁচে থাকলেও কোনো কথা বলতে পারে না। চেহারাও একদম বিকৃত হয়ে গিয়েছে। সেই বিনায়কানকে উপস্থিত করা হয় আমিরের সামনে। বিনায়কান আগুনে জ্বলে যখন মৃত্যুর জন্য ছটফট করছিল, তা দেখে হ্যারিস প্রতিজ্ঞা করে যে বিনায়কানের সামনেই আমিরকে মারবে। আজ সেই দিন চলে এসেছে। কিন্তু আমির হ্যারিসকে জানায়, আজ কারোর স্বপ্ন পূরণ হবে না। সে এখানে নিজে থেকে এসেছে বাবার হত্যার বদলা নিতে। এরপরে শুরু হয় আমির ভার্সেস সবার লড়াই। আমির সবাইকে মেরে কুপকাত করে, কিন্তু একসময় হ্যারিসের হাতে মার খায়। এর মধ্যে 30 মিনিট শেষ হলে জেল সুপার আসে সেই নির্দিষ্ট জায়গায়। সেই জায়গায় এসে শুধু আমিরকেই জীবিত দেখে, আর রাঘবান একটা জায়গায় চুপ হয়ে বসেছিল। আমির এখনকার লড়াইয়ে হ্যারিসকেও একদম শেষ করে দিয়েছে। রাঘবানকেও মারতে গেলে বিনায়কান বাবাকে বাঁচানোর জন্য কষ্ট করে কথা বলার চেষ্টা করে। এমনটা দেখে আমির রাঘবানকে ছেড়ে দেয়। এরপর আমির জেল সুপারকে বোঝায়, জেলের মধ্যে কোনো কিছু ঘটলে সেইটার দায়ভার জেল সুপারের। এখন হ্যারিসের মৃত্যুকে সে কিভাবে সাজাবে সেটা শুধু সে নিজেই জানে। পরের দিন সকালে নদী থেকে হ্যারিসের গাড়ি তোলা হয়, যে গাড়িতে হ্যারিসের লাশও ছিল। তার মানে জেল সুপার হ্যারিসের মৃত্যুকে অন্যভাবে সাজিয়েছে। আমিরের কথাতেই জেল সুপার ওঠা বসা শুরু করে দেয়। আমির জেল সুপারের ফোন থেকে তার লোকদের ফোন করে বিনায়কান সহ রাঘবানদের বন্দি করায়। পরের দিন বিনায়কানকে উপস্থিত করা হয়। আমির বিনায়কানের মার্ডার কেসে সাজা খাটছে। সেই বিনায়কান বেঁচে থাকায় আমির এবার বেল পেয়ে যায়। এরপর নিজের স্টাইলেই জেল থেকে বের হয় আমির। সিনের পর নিয়ে যাওয়া হয় 6 মাস পরে নেপালে। তুষারপাতের কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। সেই জ্যামে আটকে ছিল আমিরের লোক সুদীপ। সুদীপ জ্যামে বসে রেডিও চালু করতেই জানতে পারে দীর্ঘ 22 বছর জেল খাটার পর আগামী 12 তারিখ মুক্ত করা হচ্ছে ইন্ডিয়ার কুখ্যাত চোরা কারবার আহমেদ আলীকে।
এই খবরটা শোনা মাত্রই সুদীপ ফোন করে আমিরকে জানায়। আমির তার দাদাকে রিসিভ করতে চলে আসে নেপালের কারাগারের সামনে। এত বছর পর আহমেদ আলী ছাড়া পাচ্ছে শুনে জেলখানার সামনে চলে আসে আহমেদ আলীর ডান হাত ভিক্টর সহ অনেকেই। যেহেতু আহমেদ আলী কুখ্যাত অপরাধী ছিল, তাই তাকে বেরি পড়িয়ে আগে সেল থেকে বের করে নিয়ে আসা হয়। তারপর আহমেদ আলী তার স্টাইলে জেলের বাইরে আসে। এত বছর পর দাদার দেখা পেয়ে আমির অনেক খুশি হয়, কিন্তু আহমেদ আলী তার নাতিকে চিনছিল না। যখন ভিক্টর আহমেদ আলীর কানে এসে আমির সম্পর্কে জানায়, আহমেদ আলী তখন খুশি হয়ে আমিরকে জড়িয়ে ধরে। আহমেদ আলী আসলে কল্পনাও করেনি যে জেল থেকে বের হয়ে তার বংশধরকে দেখতে পাবে। আহমেদ আলী আমিরের মাঝে সবার ছায়া দেখতে পাচ্ছিল। ইউনুস আলী এবং আমির আলীর মধ্যে অনেক পার্থক্য থাকলেও সবাই আসলে আহমেদ আলীরই রক্ত। এরপর আহমেদ আলী আমিরকে তার কিছু অসমাপ্ত কাজ যে বাকি রেখেছিল আর তা সে সম্পূর্ণ করেছে তা জানায়। তখন সিন নিয়ে যাওয়া হয় অন্যদিকে। আহমেদ আলী রাসাইন আইভার আলেকজান্ডার রাগবনের পুরো পরিবারকে একদম খতম করে দেয়। আইভার ছিল অনেক ব্রুটাল, সবাইকে নির্মমভাবে মারে। আহমেদ আলী আমিরকে মূলত এই অসমাপ্ত কাজের কথাই বলেছিল। আলী পরিবারের উপর কেউ চোখ তুলে তাকাবে এবং আহমেদ আলী তাকে বাঁচিয়ে রাখবে, এমনটা কখনো হয়নি। আমির আসলে ভাবেনি তার দাদা এত ডেঞ্জারাস, তাই দাদার কথা শুনে শুধু হাসিই দেয়। এরপর সবাই একসাথে হাঁটতে থাকলে মুভিটি এখানেই শেষ হয়। মোহনলালের স্পেশাল ক্যামিও ভালোই ছিল, তবে আর একটু সময় দেখা পেলে বোধহয় ভালো হতো। পৃথ্বীরাজ সুকুমারান তার চরিত্রে সুন্দর অভিনয় করেছেন। টভিনো থমাসের একটু সময়ের উপস্থিতি এনার্জেটিক ছিল। যদি এইটার দ্বিতীয় পার্ট আসে, তাহলে টভিনো থমাসের চরিত্র দেখার জন্য মুখিয়ে থাকব। আপনাদের কাছে কি মনে হয়, দ্বিতীয় পার্ট কি আসবে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানাতেও ভুলবেন না। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।